আজকে আমরা শুরু করছি নেক্সট সেশন। আমাদের যে আগে যে চ্যাপ্টারটা হয়েছিল অ্যাটম অ্যান্ড মলিকিউলের নেক্সট যেটুকু পার্ট বাকি ছিল স্ট্রাকচারের ওপর, আজকে আমরা সেই ক্লাসটা শুরু করছি। তো আগের দিনের ক্লাসে আমরা যেটা বলেছি যে ডাল্টনের যে ফার্স্ট ক্লাসটা আমাদের হয়ে গেছে, ডাল্টন ল আমরা বলে দিয়েছি। ডাল্টনের সম্বন্ধে কি করে হচ্ছে বলেছি। ইভেন আমরা পরবর্তী বিজ্ঞানী বোর্ডের পার্টেও কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সেটাও আমরা বলে দিয়েছি আগের ক্লাসে। কারণ আমি চেয়েছিলাম শুধুমাত্র স্ট্রাকচারের ব্যাপারটা এই ক্লাসে থাকুক, তাতে এই ক্লাসটা অনেকটা ছোট হবে, আর ওটা আমার মনে হচ্ছে লিঙ্কেবল, যেটা বুঝতে ইজি হবে। আর ডাল্টন ল বলে দিয়েছি, ফার্স্ট ক্লাসে আমরা অ্যাটম বলে দিয়েছি, মলিকিউল বলে দিয়েছি, এলিমেন্ট বলে দিয়েছি, বা এগুলো আমাদের সমস্ত ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের যেখান থেকে শুরু হচ্ছে ডাল্টন ল থেকে আমরা কি পাচ্ছিলাম, অ্যাটম সম্বন্ধে একটা ধারণা পাচ্ছিলাম যে অ্যাটম বলে একটা কিছু আছে যেটা আছে। এবার আমরা স্ট্রাকচার অফ অ্যাটম পাচ্ছি। কোন বিজ্ঞানী আছে? বিজ্ঞানী থমসন আসছে। বিজ্ঞানী থমসন কি বলছে দেখো, বলছে অ্যাটম আর স্ফেরিক্যাল ইন শেপ। তারপরের পয়েন্টটা কি, where positive charge uniformly distributed আর নেগেটিভ চার্জ এমবেডেড into this sphere। আচ্ছা, প্রথম থেকে বলি, অ্যাটম আর স্ফেরিক্যাল ইন শেপ। স্ফেরিক্যাল ইন শেপ মানে কি আমাকে বলতে হবে না, যাদের যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য বলে দিচ্ছি। তিনি মোটামুটি বলেছিলেন যে অ্যাটম মোটামুটি এই ধরনের, যদিও আমি খুব ভালো আঁকি না, তাও মোটামুটি এই গোল স্ফেরিক্যাল ইন শেপ। ঠিক আছে, একটু যদি আমি বড় করে বোঝানোর চেষ্টা করি, কেন বলছি পরে বলছি, আগে বলে দিই। এটা তো পুরো গোল হলো না, তবুও গোল কনসিডার করে দাও। ওয়ার পজিটিভ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে কি, যেখানে পজিটিভ চার্জ ইউনিফর্মলি ভাবে আছে, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি নয়, ওপরে কম নিচে বেশি, এপাশে বেশি এপাশে কম এরকম নয়, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে আছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে নেগেটিভ চার্জ এমবেডেড ইনটু দিস স্ফিয়ার। এই এমবেডেড কথাটার মানে কি, খুব বাংলায় পাতি বাংলা যদি বলি তাহলে বলতে হবে যে নেগেটিভ চার্জ যেগুলো আছে সেটা এই স্ফিয়ারটার মধ্যে পুঁতে আছে। এবার পুঁতে আছে কথাটা সাউন্ড লাইক কি, মানে কিভাবে আছে বলছি। আমরা এই গরমকালে আমাদের খুব ফেভারিট একটা ফ্রুট ওয়াটারমেলন, তরমুজ, আমার তো খুব ভালো লাগে। তো আমরা কি জানি, এই যদি আমার একটা তরমুজ হয়, একটু লাল সবুজ করেই আঁকি, তরমুজ ফিল আসবে, নাই বা খাওয়ানো যায়। এই যে আমার তরমুজ, এই আমার তরমুজের মধ্যে আমরা দেখতে পাই যে এই যে দানাগুলো যেগুলো অস্বস্তিকর, সেগুলো এরম ভাবে মোটামুটি থাকে, মনে হয় যেন দানাগুলো পুঁতের মতন আছে। তো সেটাই বলছে যে এমবেডেড, মানে এই শেপটার মধ্যেই আছে। আর একটা যদি এক্সাম্পল দিই, আমার খেতে খুব ভালো লাগে তাই জন্য এক্সাম্পল, পুডিং। পুডিং 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 মানে হচ্ছে পুডিং বা কেক, ফ্রুট কেক। কেক থাকে, তার মধ্যে কেকের মধ্যে একটু কাজু থাকে, কিশমিশ থাকে, সব কিছুর মধ্যে চাপা চাপা থাকে না বেশ। যখন আমরা কেকটা ভাঙি তখন দেখতে পাই কাজু বেরোচ্ছে, কিশমিশ বেরোচ্ছে, কারোর ভাগে ছোট কারোর ভাগে কম। তো সেই পুডিং এর মধ্যেও দেখতে গেলে আমরা দেখতে পাই কি, যে পুডিং এর মধ্যেও আমরা দেখতে পাই যে কাজু কিশমিশ এগুলো বিভিন্ন এরকমভাবে আছে। তো এই জিনিসটাই বলছে যে এমবেডেড জায়গাটা ইনটু দিস স্ফিয়ার। বোঝা গেছে যে কিভাবে আছে। এবার এই জন্যই থমসনের যে এই মডেল, এই যে কনসেপ্টটাকে অনেক সময় প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার যে কোনো একটা স্ট্রাকচার হলো, এবার তারপরে কি হবে, তার কিছু বছর পরে বিভিন্ন রকম রিসার্চ চলতে থাকবে। রিসার্চ তো এরকম নয় যে একটা জায়গা হয়ে গেল মানে শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এরকম কোনো কিছুর ক্ষেত্রেই হয় না। রিসার্চ চলতে থাকে যে কোনো কিছু ড্রব্যাক আছে কিনা। মানে আমি যখন ছোট ছিলাম আমার মনে হতো, আরে বাবা আবিষ্কার করেছে, শকুনের মতন বসে আছে, নিজের আবিষ্কার করার ক্ষমতা নেই। যেই দেখলো পাতে কিছু পড়েছে, খুঁত ধরবো। যেন প্যান্ডেলে গিয়ে কিছু লোক খুঁজতে থাকে যে দেখ দুর্গাটার না হাতটা একটু বেঁকা, চোখটা একটু টেরা, সেরকম ব্যাপার। তো সেরকম বিজ্ঞানীরা অনেকদিন পরে কিছু পজিটিভ দিক খুঁজে পেয়েছে। সেই পজিটিভ দিকটা কি, এক্সপ্লেন দ্য ওভারঅল নিউট্রালিটি অফ অ্যাটম। আগেই বলেছি যে অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। তাহলে এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে অ্যাটমটা কি হচ্ছে, নিউট্রাল হচ্ছে।
নেক্সট আসছে নেগেটিভ। নেগেটিভিতে অপশনে থাকবে, যে বললাম প্যান্ডেলে গিয়ে কিছু লোক থাকে, দেখো দুর্গা ঠাকুরটা কিরকম টেরে মতন আছে, দেখেছো গণেশের পেটটা ঠিক নাদু সুন্দর হয়নি, সেরকম। নেগেটিভ দিক কি, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন অ্যান্ড পজিটিভ চার্জেস আর ডিফারেন্ট ফ্রম দ্যাট প্রপোজিং মডেল। মানে আমরা এখন এটা জানি, তখন এই কনসেপ্টটা জানা ছিল না, যে কিভাবে আছে ইলেকট্রনগুলো, প্রোটনগুলো কিভাবে আছে সেটা জানা ছিল না। কিন্তু সেই জন্যই উনি যে মডেলটা বার করেছিলেন, সেই মডেলটাতে কি দেখেন, উনি কি বলছেন যে নেগেটিভ গুলো নিজের মতো করে ছড়িয়ে ছিটিয়ে আছে, পজিটিভ চার্জগুলো ইউনিফর্মলি ছড়িয়ে আছে। এরকম তো অ্যাকচুয়ালি নয় না, আমরা জানি এখন, হ্যাঁ এখন ইজি হয়ে গেছে অনেকটা। তো ওটাই বলছে চার্জেস আর ডিফারেন্ট ফ্রম দ্যাট প্রপোজিং মডেল। আমরা কি জানি, যে আমরা যে জিনিসটা জানি সেটার থেকে উনি যেটা বলছেন সেটা কিছুটা আলাদা, কিছুটা মানে অনেকটাই। এইটা হচ্ছে আমাদের থমসন মডেল। এবার আমরা আসবো রাদারফোর্ড মডেলে। আচ্ছা, রাদারফোর্ড মডেলে আমরা যখনই যাব তখন আমরা কয়েকটা জিনিস পাবো। যেরকম রাদারফোর্ড মডেলে ঢোকার আগে রাদারফোর্ড যে জিনিসটা নিয়ে ভেবেছিল, আমাদেরও সেই জিনিসটা সম্বন্ধে আগে ধারণা নিতে হবে। রাদারফোর্ডও যখন মডেলে শুরু করেছিল বা ভেবেছিল আমি কিছু আবিষ্কার করব, তখনও উনি শুরু করেছিলেন আলফা পার্টিকেলস দিয়ে। তো আমাদেরও আলফা পার্টিকেলস সম্বন্ধে জানতে হবে। এবার আলফা পার্টিকেলস কি, কিছু পার্টিকেলস আছে, কিছু পার্টিকেলস আছে যাদের নিজস্ব কিছু খাস প্রপার্টি আছে, ঠিক আছে। কিছু পার্টিকেলস আছে তাদের নিজস্ব কিছু খাস প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা কি, তারা কি করে, এই যে রেডিয়েশন আছে, এই রেডিয়েশনটা কি করে, এমিট করে, রেডিয়েশন ছাড়ে। মানে আমি কি বলতে চাইলাম, যে কিছু পার্টিকেলস আছে, সেটা পার্টিকেল, কিছু পার্টিকেলস আছে, এদের কি আছে, একটা প্রপার্টি আছে, ঠিক আছে, এদের একটা প্রপার্টি আছে। এই প্রপার্টির মাধ্যমে এরা কি এমিট করে, এরা রেডিয়েশন এমিট করে। বোঝা গেল? এইগুলোকেই আমরা বলছি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আচ্ছা, এবারে মানে এটাকে কিভাবে বলা যাবে, যেরকম মানুষ রেগে গেলে হাতের সামনে যা তাকে ছুঁড়ে ফেলে দেয়, সেরকম সেই মানুষটার ওটা নিজস্ব প্রপার্টি বা নিজস্ব গুণ বা দোষ, সেটা তার উপর নির্ভর করছে, গুণও বলবো না, দোষও বলবো না। তো সেই মানুষটা যে জিনিসটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই যে তার ফেলার প্রবণতা, ঠিক আছে, এই ফেলার প্রবণতার জন্য একে আলাদাভাবে ডিনোট করা হচ্ছে যে এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। যেমন রাগী লোক, সেরকম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এবার এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কিছু একটা এমিট করছে, তাহলে এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তিন প্রকারের হয়, একটা আলফা, একটা বিটা, একটা গামা। একটা আলফা, একটা বিটা, একটা গামা। আলফা কি, পজিটিভলি চার্জ হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে, আলফা কি, পজিটিভলি চার্জ হিলিয়াম নিউক্লিয়াস। বিটা কি, নেগেটিভলি চার্জ, ঠিক আছে, যেরকম আমাদের কি আছে নেগেটিভলি চার্জ, আমরা কি জানি ইলেকট্রন, সেরকম নেগেটিভলি চার্জ। গামা কি, হাই এনার্জি রেডিয়েশন। গামার কি আছে, হাই এনার্জি রেডিয়েশন। এটাকে কিন্তু আমরা পার্টিকেলস বলতে পারবো না, এটাকে আমরা পার্টিকেলস বলতে পারবো না, গামাকে বলতে পারবো না। গামা কি করে, হাই এনার্জি রেডিয়েশন। আচ্ছা, এবার যদি একটু কোর কনসেপ্টে যাই, যে এই যে আমাদের আলফাটা আছে, আলফা বিটা গামার যে আলফাটা আছে, আলফাটা কি, পেনিট্রেশন পাওয়ার সব থেকে কম। পেনিট্রেশন পাওয়ার সব থেকে কম মানে কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতা, কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতা পেনিট্রেশন পাওয়ার বলে। সেটা কার কম, আলফার কম। তাহলে আলফার কি কম, পেনিট্রেশন পাওয়ার কম। আচ্ছা, এবার আমরা আলফার ব্যাপারে জেনে নিয়েছি, রাদারফোর্ড যেটা ভেবেছিল আমরাও ভেবে নিয়েছি। এবার রাদারফোর্ডের মডেলে আসতে হবে, যে উনি কি কি নিয়েছিলেন আর কিভাবে সেই জিনিসটি করেছিলেন কাজটা, আর সেখান থেকে কি কি পেয়েছিলেন। ব্যাস এইটুকুনি হবে। এটুকুনি হলেই আমরা রাদারফোর্ড মডেলটা কমপ্লিট করতে পারবো। তো রাদারফোর্ড মডেলে কি কি নিয়েছিলেন আর কিভাবে কাজটা করেছিলেন সেটা একবার দেখি। তো রাদারফোর্ড মডেলে
আমরা যে জিনিসগুলো বললাম যে রাদারফোর্ড মডেল দেখবো কি হচ্ছে না হচ্ছে দেখবো, বিজ্ঞানী রাদারফোর্ডও এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছিলেন নিজের যে ধারণাটাকে সেটাকে বোঝার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য, বা নিজে ঠিক কিনা বা এটা দ্বারা সম্ভব কিনা এই পরীক্ষার মাধ্যমে উনি দেখিয়েছিলেন। কি দেখিয়েছিলেন? উনি একটা রেডিও অ্যাক্টিভ সোর্স দিয়েছেন। আমি প্রথমেই বলেছি যে আমাদের এখানে কি লাগবে, আলফা কণা লাগবে, মেন এলিমেন্ট কি আলফা কণা লাগবে, আর কি লাগবে, একটা রেডিও অ্যাক্টিভ সোর্স লাগবে। কেন রেডিও অ্যাক্টিভ সোর্স? মানে যেখান থেকে আলফা কণা বেরোবে। আচ্ছা, আর কি লাগবে, একদম থিন গোল্ড ফয়েল লাগবে, 1000 অ্যাটম থিন, এতটা পাতলা, যত পাতলা হবে তার থেকেও পাতলা। একটা সোনার পাত উনি রেখেছেন। আর কি রেখেছেন, জিন সার্ভিস স্ক্রিন রেখেছেন। এখানটা কেন রেখেছেন, যাতে যখন আলফা কণার স্রোতটাকে এদিকে মানে গোল্ড প্লেটের দিকে চালনা করা হবে তখন কি পরিমাণ কি কি ঘটনা ঘটে তার জন্য। একটা কনসেপ্ট কি ছিল থমসন মডেলের পর, একটা কনসেপ্ট কি থাকতে পারে, আমি যদি রাদারফোর্ড হতাম আমার মাথায় থাকবে যে আচ্ছা থমসন বলে গেছেন যে মোটামুটি পজিটিভ নেগেটিভ চার্জ পুরো স্পিয়ারের মধ্যে আছে, তাহলে কি হতে পারে, যদি আমি আলফা কণাগুলো থাকি তারা ধাক্কা খাবে, প্রচুর জায়গা ধাক্কা খাবে, আর কি হবে, কিছু ফিরে আসবে, কিছু এপাশ ওপাশ হয়ে যাবে। এটা একটা মাথায় ছিল, কারণ কি বলেছিলেন ইউনিফর্মলি আছে, মানে প্রচুর আছে, তাই তো। আর কি হতে পারে যে আলফা পার্টিকেলস এর যে মাস আছে, মাসের কি হবে, বেশি আছে কি, সেগুলো সরে যাচ্ছে কি কি ঘটতে পারে অ্যাটমের সম্বন্ধে, আর কি কি পার্ট আমরা পেতে পারি সেটাই বলেছিলেন। তো তখন বলতে গিয়ে উনি এই মডেলটা করেছিলেন। উনি কাজটা কি করেছেন বলি, তারপর অবজারভেশন কি পাচ্ছি সেটা আমি আলাদা করে বলবো। কাজটা কি করেছিলেন দেখো, এখান দিয়ে আলফা কণার স্রোতকে পাঠানো হয়েছিল, ঠিক এই প্লেটে লেগে, মানে এই প্লেটটাকে ভেদ করে আলফা কণার স্রোত ঠিক ভেদ করে, কি এটা ফাঁকা নয়, হ্যাঁ এটা ধরে নাও জোড়া আছে, এর ভেতর দিয়ে এটাকে ভেদ করে কি করছিল, চলে যাওয়ার কথা। চলে যাবে কোথায়, এই স্ক্রিনে লাগার কথা, বোঝা যাচ্ছে। এই স্ক্রিনে যেখানে এটা কি আছে, জিন সার্ভিস আছে, তাহলে বোঝা যাচ্ছে স্ক্রিনে যেখানে যেখানে লাগবে, তাহলে বুঝতে পারবো যে কি ঘটনা হচ্ছে, কত পরিমাণ আছে, কি কি কতটা আছে, এগুলো দেখবে। কিন্তু উনি যখন এই জায়গাকার এই মডেলটা ওনার পরে যখন উনি অবজারভেশনে আসছেন, অবজারভেশনে আসার পরে ওনার যে ধারণাটা নিয়ে উনি শুরু করেছিলেন, হ্যাঁ আমাদের এরকমই হয় রিসার্চে, কিরম হয় বলতো, আমরা একটা ধারণা কি একটা ওভারঅল একটা কনসেপ্ট নিয়ে রিসার্চ শুরু করা হয়, তারপর রিসার্চ যত এগোয় তত মানে তার যে এলিমেন্ট যেগুলো আমরা নিয়ে নেমেছিলাম দেখা যায় হয়তো 2-3টে মিলছে, বাকি কিছু মিলছে না। এটাই একটা রিসার্চে হয়ে থাকে সাধারণত। তো ওনার পক্ষেও সেরকম হয়েছিল, অবজারভেশনে আমরা দেখবো যে কি কি চেঞ্জেস ভাবা হয়েছিল আর কি কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো রাদারফোর্ড মডেলের আমরা যখন অবজারভেশনটায় আসবো, রাদারফোর্ড মডেলে যখন আমরা অবজারভেশনটায় আসবো তখন আমরা দেখতে পাবো কি, যে আমি বলেছি কি এরকম একটা রেডিও অ্যাক্টিভ সোর্স আছে যেখান থেকে রেডিয়েশন হচ্ছে, এখানে একটা সোনার পাত রাখা আছে 0.001 m সম্ভবত, হ্যাঁ সোনার পাত রাখা আছে, আর এখানে একটা স্ক্রিন আছে যেখান থেকে আলফা কণাগুলো যেরকম যাচ্ছে সেরকম ধরা হচ্ছে, মোটামুটি একটা ছবি একটা ধরে নিচ্ছি আমি। তো এবারে কি হচ্ছে, মোস্ট অফ দ্য ফাস্ট মুভিং আলফা পার্টিকেল পাসেস থ্রু দ্য গোল্ড ফয়েল, মানে কি, যে এই যে ফাস্ট মুভিং আলফা পার্টিকেল যেটা আছে সেটা কি করছে, এই যে আমাদের সোনার পাতটা আছে এটাকে কি করে চলে যাচ্ছে, ভেদ করে ঠিক উল্টো দিকে চলে আসছে। তাহলে এই যে ভেদ করে চলে আসছে, এটা থেকে আমরা কি বুঝতে পারছি, নিশ্চয়ই এটা থেকে বোঝা যাচ্ছে যে অ্যাটমের মধ্যে বেশিরভাগ স্থানই কি ফাঁকা, অ্যাটমের মধ্যে বেশিরভাগ স্থানই কি ফাঁকা, তাই ফাঁকা বলেই তো ভেদ করে হু করে চলে যাচ্ছে, তাই তো। আচ্ছা, এই ফাঁকা অ্যাটম পরে আসছি, এক্সাম্পলটা পড়ে দেবো, আগে কয়েকটা পয়েন্ট অবজারভেশন করব। Some alpha particle were deflected by the foil by small angle. কি বলছে, কিছু আলফা পার্টিকেল আছে যারা একটু বেঁকে যাচ্ছে, মানে বেঁকে যাচ্ছে ইন দ্য সেন্স এই সোজা যেতে যেতে একটু অ্যাঙ্গেলে চলে গেল, ঠিক আছে, এই সোজা যেতে যেতে একটু অ্যাঙ্গেলে চলে গেল, মানে একটু জাস্ট বেঁকে যাচ্ছে। এবার সরি, এই যে বেঁকে যাচ্ছে, কেন বেঁকে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের ভাবতে হবে যে আলফা পার্টিকেল মানে কি পজিটিভ, আলফা পার্টিকেল মানে কি পজিটিভ কণার সোর্স, তাই তো, পজিটিভ কণার ফ্লো হচ্ছে,
তার মানে নিশ্চয়ই অ্যাটমের মধ্যে এমন কিছু পজিটিভ জিনিস আছে যেটার জন্য আলফা রিপেল হচ্ছে, নিশ্চয়ই পজিটিভ হবে। পজিটিভ পজিটিভ হলে কি হবে? রিপেল হবে তো, তাই তো? পজিটিভ কিছু এমন একটা পজিটিভ পার্টিকেল আছে যার জন্য কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। বোঝা গেল কথাটা? 3 নম্বর পয়েন্টে কি বলছে? ভেরি ফিউ আলফা পার্টিকেল বাউন্ডেড ব্যাক, মানে 1 লাখের মধ্যে হয়তো একটা কি 10টা, খুব জোর। মানে কি হচ্ছে? আলফা পার্টিকেল যে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, এটা একটু দেখাই, যেভাবে যাচ্ছে সেইভাবে ব্যাক করে চলে আসছে। বাউন্ড ব্যাক মানে পুরো পিছনে ফিরে চলে আসছে। মানে এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? ব্যাক করে চলে আসছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই অ্যাটমের মধ্যে এমন কোনো হাই ডেন্স পজিটিভ চার্জ জিনিস আছে যার জন্য এই যে আলফা কণার 1 লাখের মধ্যে একটাও কি হচ্ছে? পুরোপুরি পেছন দিকে ফিরে চলে আসছে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি বলছে? পজিটিভ চার্জ এন্ড মোস্ট অফ দ্য মাস অফ অ্যাটম ওয়াজ ডেন্সলি কনসেন্ট্রেটেড ইন অ্যান এক্সট্রিমলি স্মল রিজিয়ন কল্ড নিউক্লিয়াস। হ্যাঁ, এবার আসছে নিউক্লিয়াস দাদুর কথা। এতক্ষণ পরে, এত চব্বর পরে এবার আসছে নিউক্লিয়াস। বলছে সেই অ্যাটম, এই যে বলছো ধান লেগে চলে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কেন হচ্ছে? অ্যাটমের মধ্যে আছে নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, যার জন্য এই রিপেল হচ্ছে। যে একজন নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেয়েছিল সে ব্যাকে চলে আসছে। বুঝা গেল? এবার এখানেই শেষ নয়, অবজারভেশন এখনো আছে। এবারে রাদারফোর্ড মডেলের বাকি দুটো অবজারভেশন দেখিনি। কি বলছে? নিউক্লিয়াস ইজ সারাউন্ডিং বাই ইলেকট্রন দ্যাট মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস উইথ এ ভেরি হাই স্পিড ইন সার্কুলার পাথ ফর অরবিট। কি বলতে চাইছে? যে এই যে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, এর মানে একটা অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে পজিটিভলি চার্জ, তার বাইরে কি হচ্ছে? প্রচুর ইলেকট্রন ঘোরাঘুরি করছে, ঘোরা বেড়াচ্ছে। এবং শুধু এইটা নয়, এই যে পাতে তারা ঘুরছে, তাদের সেই পাতগুলোকে কি বলছে? সেই পাতগুলোকে বলছে অরবিট। এবার এখান থেকে আর একটা জিনিসও বোঝা যাচ্ছে, নিশ্চয়ই তাদের একটা ফিক্সড অরবিট আছে। এখান থেকেই উনি বলছেন যে তাদের নিশ্চয়ই একটা কি আছে? ফিক্সড অরবিট আছে। ঠিক আছে? নেক্সট পয়েন্ট কি বলছে? ইলেকট্রন এন্ড নিউক্লিয়াস আর হেল্ড টুগেদার বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে ইলেকট্রন আর এই যে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে ধরে ঘুরছে, এটা কেন হচ্ছে? এদের মধ্যে নিশ্চয়ই ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা আছে সেটা কাজ করছে, যার জন্য যখন এই নিউক্লিয়াসটাকে ধরে বাকি জিনিসপত্রগুলো ঘুরছে, তখন একটা কি মিনিমাম একটা ডিস্টেন্স বজায় আছে, মানে যে যেখানে ছিল সে সেখানেই ঘুরছে। এই জিনিসটা বলার পরে উনি বলেছেন যেমন আমাদের সোলার সিস্টেমে হয়, সূর্য থাকে দাঁড়িয়ে, সূর্য থাকে মিডলে, আশেপাশে কি হয়? গ্রহগুলো কি হয়? তাকে একটা নির্দিষ্ট পাতে কি হয়? ঘুরতে থাকে, কক্ষপথে ঘুরতে থাকে। সেম জিনিস বলছে। তো এখান থেকে অনেক সময় বলে থাকে যে রাদারফোর্ড মডেল ইজ সিমিলার টু দ্য সোলার সিস্টেম, বিভিন্ন কিছু আছে। তো সেই জায়গায় যাচ্ছি না, ওটা খুব ইজি জায়গা, ওটাকে আমি মনে করি না এক্সপ্লেন করার দরকার আছে। যে কটা পয়েন্ট বললাম এটাই মোটামুটি সিমিলার কি কি আছে বললে বোঝা যাবে যে যেরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরা ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে, সেরকম সোলার সিস্টেমে কি হচ্ছে? গ্রহরা ঘুরছে। যত পজিটিভ চার্জ আছে সেই নিউক্লিয়াসের মধ্যে আছে। আমরা কি জানি? সান থেকে সমস্ত শক্তির উৎস। ঠিক আছে? এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, ওখানে নিশ্চয়ই কোনো একটা ফোর্স বা কিছু কাজ তো করছেই, যার জন্য সেটা যে বরাবর আছে সেই বরাবর ঘুরছে। উনি এটা বলেছেন। এবার একটা জিনিস বলতে হবে যে ইলেকট্রন নিউক্লিয়াস হেল্ড টুগেদার বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন না থাকতো তাহলে কি হতো? ইলেকট্রনগুলো ঘোরাচলা করতো, এখান থেকে শুরু করতো, করতে 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 বাইরে চলে যেত, মানে জায়গাটা বেড়ে যেত, তাই না? এরকমই তো হওয়ার কথা।
যদি একটা নির্দিষ্ট অরবিট না থাকে তাহলে সে ঘুরতে 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 আস্তে আস্তে তো বাড়তে থাকবে, এরিয়া বাড়াতে থাকবে। ঠিক আছে, এবার আমাদের এইগুলোর পরে কয়েকটা এর পজিটিভ দিকগুলো তো বলেই দিলাম। এবার কোনো একটা মডেল যখনই হয় তার কিছু লিমিটেশন থেকেই যায়, তার কিছু লিমিটেশন থেকে যায় কিরকম, যে কি কি তিনি এই মডেলের মাধ্যমে কি কি বোঝাতে পারেননি। তাহলে লিমিটেশন গুলো একবার দেখে নিই। এবার আমরা রাদারফোর্ড মডেলের লিমিটেশন গুলো দেখে নেব, যে উনি কি কি ওনার মডেল থেকে কি কি এক্সপ্লেন করা যায়। নট এক্সপ্লেন স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম, মানে উনি অ্যাটমের যে স্টেবিলিটি সেই সম্বন্ধে বলেন। দেখো যদি একটা অ্যাটম ঘুরতে থাকে, ধরো একটা অ্যাটম ঘুরছে ঘুরছে ঘুরছে, এক টাইমের পর কি হবে, সে এই যে নিউক্লিয়াসটা আছে নিউক্লিয়াসের উপর ঘাড়ে 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 সব চেপে যাবে, সেটা কিন্তু হয়। হ্যাঁ আচ্ছা, মানে রেডিয়েশনের যে কনসেপ্টটা উনি বলেছিলেন, কোনো একটা অ্যাটম যদি ইলেকট্রন ধর কোনো একটা ইলেকট্রনকে বাদ দিয়ে কোনো একটা জিনিস ঘুরছে, সে একটা কি করছে রেডিয়েশন ছাড়ছে, সেই রেডিয়েশনটা ছাড়তে 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 এক সময় কি হবে, রেডিয়াসটা কমছে না, কমতে কমতে এক সময় কি হওয়া উচিত, সবকিছু নিউক্লিয়াসের উপর চেপে যাওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। আর কি বলেছে উনি, ইলেকট্রনিক স্ট্রাকচার অফ অ্যাটম, ইলেকট্রনিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার সম্বন্ধে সেরকম কিছু বলেননি। ডুয়াল ক্যারেক্টার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কুড নট বি এক্সপ্লেইন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ডুয়াল নেচার, এটা আমরা পরবর্তীকালে গিয়ে পাবো, ডুয়াল নেচার আছে কিছু কিছু, সেই সম্বন্ধে কিছু দেয়নি। আর কি বলেননি, এক্সপেরিমেন্টাল রিগার্ডিং অ্যাটমিক স্পেকট্রাল এমিশন লাইন, মানে এই যে চারটে মোটামুটি লিমিটেশন আমার মনে হয়েছে যে এই চারটে লিমিটেশন এনাফ, এই চারটে লিমিটেশনই মোটামুটি ওনার আছে, যেগুলো উনি ওনার থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারেননি। এবার এই যে এত লিমিটেশন, এরপর নিশ্চয়ই আমাদের এই লিমিটেশন গুলো থেকে বেরিয়ে আসার জন্য কে আসবে, এরপর আসবে আমাদের বোর মডেল। ঠিক আছে, আমাদের ক্লাসের একদম এন্ডে চলে এসেছি আমরা। তো এখানে আমরা দেখব যে বোর মডেল, বোর মডেল সম্বন্ধে আমরা দেখব বোর মডেল কোন জিনিসের উপর ফোকাস করেছে এবং তার মডেল দিয়ে তিনি কি কি বোঝাতে চেয়েছেন, ফোকাসটা দেখবো আর অবজারভেশন দেখবো, তারপর লিমিটেশন দিয়ে আজকের ক্লাস শেষ করব। আচ্ছা, বোর মডেল সম্বন্ধে বলবো যে বোর বিজ্ঞানী স্যার বোর কোন কোন জায়গার উপর মেইনলি ফোকাস করেছিলেন। উনি ফোকাস করেছিলেন অন দি সার্টেন স্ফেরিক্যাল অরবিট নোন অ্যাজ ডিসক্রিটেড অরবিট অফ ইলেকট্রন আর অ্যালাউড টু ইনসাইড দ্য অ্যাটম। অ্যাটমের ভেতরে যে স্ফেরিক্যাল অরবিট আছে ওটার উপরে বেশি উনি ফোকাস করেছেন। সেকেন্ড কি ফোকাস করেছেন, ফিক্সড এনার্জি লেভেল, যে অরবিট গুলো আছে তাদের নিশ্চয়ই একটা ফিক্সড এনার্জি লেভেল আছে। আচ্ছা, আমি একটা জাস্ট তুলনা করব, আমি যখন রাদারফোর্ড বলেছিলাম তখন আমি একটা জিনিস বলেছিলাম, কি বলেছিলাম, যে রাদারফোর্ড বলছে নিশ্চয়ই ফিক্সড একটা অরবিট আছে, বোর কি বলছে যে এই যে অরবিট গুলো আছে অরবিটের কি আছে, ফিক্সড একটা এনার্জি আছে। বোঝা গেল, এক ধাপ এগোলো। ফার্স্ট দিনের ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা বিজ্ঞানীর থেকে প্রত্যেকটা বিজ্ঞানী ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, যার জন্য আমরা ফার্স্ট স্টেপটাকে ভুলে যেতে পারি না। এইরকম ভাবেই কিন্তু স্টেপগুলো এগোচ্ছে, তাই জন্যই আমাদের এতদিন পরও রাদারফোর্ডকে মনে রাখতে হচ্ছে, তাই জন্যই আমাদের ডাল্টন মডেল করতে হচ্ছে। While revolving in the discrete orbit, the electron do not radiate energy. আচ্ছা, এই জায়গাটা কি হচ্ছে আমি বলি, একটু ভালো করে বলি কনসেপ্টটা কিরকম আসছে। এটা একটা নিউক্লিয়াস যেখানে পজিটিভ চার্জ আছে, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন আছে, লাস্টটা বলে দিই তারপর বলবো। ইলেকট্রন অরবিট কল এনার্জি লেভেল। এই প্রত্যেকটা যে অরবিট আছে যেটাকে আমরা অরবিট বলছিলাম, এগুলোকে কি বলা হচ্ছে, এনার্জি লেভেল। আগের দিন আমরা একটা চ্যাপ্টার দেখেছিলাম, একটা জায়গায় কে এল এম এর নাম দিয়েছিলাম, তাদের বিভিন্ন, এই যে থিওরি এটা কিন্তু আমরা বোর্ড থেকেই পাচ্ছি। বোর্ড থেকেই আমরা বলছি যে কোনটা কে কক্ষপথ, কোনটা এল কক্ষপথ, কোনটা এম কক্ষপথ, কোনটা এন কক্ষপথ, কিভাবে তারা যাচ্ছে। প্রথমে দুটো 2n স্কোয়ার, মনে আছে 2n স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে হচ্ছিল, কেতে দুটো, এলেতে 8টা, এমেতে 18টা, তাই তো, 3 দিকে 9, 9 দুগুণে 18টা,
এরকমভাবে বাড়ছিল, তাই তো, এই ফর্মুলা ধরে হচ্ছিল। সেটা কিন্তু এই বোর্স থিওরির পরেরই অ্যাপ্লিকেশন। বোঝা গেল? কানেক্ট করতে পারলাম। এবার বলি এখানে কি হচ্ছে। বলছে দেখো সবার সবসময়, আমি সবসময় বলি সব মানুষেরও সেরকম আর এদের ক্ষেত্রেও সেরকম। সবসময় কারোর একই ভাত ডাল খেতে ভালো লাগে, মাঝে মাঝে তো বিরিয়ানি খেতেও ইচ্ছে করে থাকে। তো এখানেও সেরকম এই ইলেকট্রনটার মনে হলো যে আমি খুব অসুখী, আমার এই অরবিটে ভালো লাগছে, নিশ্চয়ই ওই সামনের যে কক্ষপথ আছে, চলো একটু মুছেই দিই, এটা মুছে দিলে তো আবার আঁকা যাবে না। ধরো তার মনে হলো যে আমি খুব অসুখী, আমার ভালো লাগছে না, সামনের যে কে কক্ষপথ আছে সে নিউক্লিয়াসের কাছে আছে, আদর যত্ন পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, আমি ওখানে যাব। তাহলে তাকে কি করতে হবে? নিশ্চয়ই এর যে এনার্জি আছে সেটাকে লস করতে হবে, মাথা নিচু করে ইলেকট্রনের কাছে যেতে হবে, এই নিউক্লিয়াসের কাছে যেতে হবে। ঠিক আছে? কি লস করবে? এনার্জি লস করবে, করে কোথায় যাবে? এই কক্ষপথে যাবে, কেঁপে আসবে। এর যদি মনে হয় না এত বাঁধন আমার সহ্য হচ্ছে না, এত চাপের মধ্যে আমি থাকতে পারছি, পোষাচ্ছে না ভাই আমার থেকে, আমি একটু বাইরে গিয়ে ফাঁকা ফাঁকা থাকতে চাই, ঘুরতে চাই, তখন এ কি করবে? নিশ্চয় এই যে একটা এনার্জি, এ কি করবে? এনার্জি অ্যাকসেপ্ট করবে। বাইরে থেকে কেউ প্রপোজাল দিল, ওই ইলেকট্রনটা সেটা অ্যাকসেপ্ট করলো, সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে এসে বেরিয়ে এলো, পালিয়ে গিয়ে। বোঝা গেল? এটাই মোটামুটি বোর্স মডেল থেকে আমরা পাচ্ছি। এবার এর সাথে সাথে আমরা বোর্স মডেলের লিমিটেশনের ব্যাপারটা একটু দেখে নিই, যে বোর্স মডেল লিমিটেশনটা কি। এটা কিন্তু জীবনের ক্ষেত্রে হয় আর অ্যাটমের ক্ষেত্রে হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। বাইরের ইলেকট্রনটা সৎসঙ্গে পড়েছিল, তাই নিউক্লিয়াসের বাঁধনে আসার চেষ্টা করছিল, ভেতরের ইলেকট্রন অসৎসঙ্গে পড়েছে, তাই ছেলেটার সাথে হাত ধরে পালিয়ে গেল। ও তো জানে না বাইরে ভ্যালেন্স সেল আছে, যখন দরকার হবে ছেটে দিতে পারে। কি যে বলবো, যুগের হাওয়া। লিমিটেশন, বোর্স মডেলের লিমিটেশন কি পাচ্ছি? কি এক্সপ্লেন করেনি? could not explain the spectra of could not explain the spectra of multi-electron atom. হ্যাঁ, হাইড্রোজেনের ক্ষেত্রে বোর্স খুব ভালো কিছু বলেছিল, বোর্স দুয়ের নেচারের কথাও বলেছিল ইলেকট্রনের। হ্যাঁ, ওখান থেকে দুষ্টু মৌল এইসব কনসেপ্ট গুলো আসছে, বাংলা যেগুলো আমরা পড়ে থাকি। লিমিটেশনে কি আসছে? যখন মাল্টি ইলেকট্রন হয়ে যাচ্ছে তখন বোর আর সেগুলোকে কি করতে পারছে না, এক্সপ্লেন করতে পারছে না। আর কি এক্সপ্লেন করেনি? এই যে আমরা পাচ্ছি যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ঠিক আছে, তারপরে যে বিভিন্ন রকম যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলো কি করতে পারছে না, ডি ব্রগলি প্রিন্সিপাল, ম্যাক্সওয়েল, ঠিক আছে, এই যে কনসেপ্ট গুলো আছে সেগুলো বোর্স মডেল দিয়ে কি হয় না এক্সপ্লেন করা যায়নি। could not explain the spectra of multi-electron atom. আমি যখন বলেছিলাম না এই রাদারফোর্ডের যে স্পেকট্রা ব্যাপারটা যদি জানতে হয় একটু ছোট করে বলে দিই। স্পেকট্রা ব্যাপারটা হচ্ছে খুব ইজি ভাবে ভাবতে গেলে বিচ্ছুরণ যেটা ঘটনাটা ঘটছে না, প্রিজমের মধ্যে দিয়ে আলো যাচ্ছে, বিভিন্ন কালারে ভেঙে যাচ্ছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী, সেটাই যদি একটা ছোট মতন কারের মতন করে নেওয়া হয়, could not explain the spectra, এই যে একটা ঘটনা, এটা আমি যখন আরো এগোবো তখন বলবো, তবু আমি বলে রাখছি যে এই ব্যাপারটা, এই যে ভেঙে যাওয়ার যে কনসেপ্টটা, সেটা এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা এইটুকুনি পর্যন্ত ছিল। এবার আগের ক্লাসে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি মোটামুটি কোন বইটা ফলো করি বা বলি। ক্লাস শেষে একদম আগে লাস্ট আর একটা লাইন বলবো, আমি ভুলে গেছিলাম, বলাটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় কোশ্চেনটা এখান থেকে হয়ে থাকে। তার আগে বলে দিই যে আমি এই যে বইটা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ঠিক আছে। এনসিইআরটি দিশার এই বইটা মেইনলি দেখে থাকি, কারণ এখান থেকেই মোটামুটি সমস্ত যে কম্পিটিটিভ এক্সামের যা যা সায়েন্স থেকে কোশ্চেন আছে তাকে মোটামুটি এর মধ্যে থেকে এসে থাকে। ঠিক আছে, এটা খুব ভালো বই, প্রচুর এমসিকিউজ আছে, আনসার দেয়া আছে সেটার, আর খুব সুন্দরভাবে কনসেপচুয়ালি ছোট ছোট করে লেখা আছে। তো যাদের মনে হবে এই বইটা তারা অবশ্যই ফলো করতে পারে। ঠিক আছে, বইয়ের কথা বললাম যখন, বইয়ে দেখেই কয়েকটা জিনিস বলে দিই। আচ্ছা, অ্যাটম আর মলিকিউল চ্যাপ্টারটা এখানে B12 থেকে শুরু হচ্ছে এই বইয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন, এই দুটো ছোট্ট কনসেপ্ট একটু বলে দিই, নাহলে চ্যাপ্টারটা শেষ করেও মনে শান্তি পাবো না। নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশনটা কিভাবে বলবো, আগে নিউক্লিয়ার ফিউশনটা এক্সপ্লেন করছি। নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে কি হচ্ছে, হালকা মৌলের নিউক্লিয়াস, হালকা মৌলের নিউক্লিয়াস কি হচ্ছে, পরস্পরের সাথে কি হয়ে যাচ্ছে, জুড়ে যাচ্ছে। ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন রেফার্স দ্য নিউক্লিয়ার রিঅ্যাকশন ইন হুইচ টু লাইট নিউক্লিয়াই ফিউজ টুগেদার। ঠিক আছে, এটা কি হচ্ছে, লার্জ অ্যামাউন্ট অফ এখান থেকে কি হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে। এটা কি হচ্ছে, পাশাপাশি আস্তে আস্তে জুড়ে বড় একটা হয়ে যাচ্ছে। বড়টাকে আমি একটু ডটেড লাইনে দেখিয়ে দিই। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনে। এবার আছে নিউক্লিয়ার ফিশনটা কি জিনিস, নিউক্লিয়ার ফিউশন বলে দিলাম আমি। নিউক্লিয়ার ফিশনে কি হচ্ছে দেখো, এই যে হেভি অ্যাটম আছে, ঠিক আছে, এই যে হেভি অ্যাটমিক নিউক্লিয়াস আছে, এটা কি হচ্ছে, সেম ভাবেই এই যে নিউক্লিয়াসটা এটা ভেঙে দুটো ছোট ছোট মৌলের নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এইটাকে বলছে নিউক্লিয়ার ফিশন। তাহলে এখান থেকে একটা কমন কোশ্চেন যেটা এসেই থাকে যে সূর্যের মধ্যে কি হয়, নিউক্লিয়ার ফিশন হয়, নিউক্লিয়ার ফিউশন হয়, প্রোটন প্রোটন ফিউশন হয় সূর্যের মধ্যে। ঠিক আছে, মানে এটা বোঝা যাচ্ছে যে নিউক্লিয়ার ফিশনে হাই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, তাই জন্য কি হয়, সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিশন। আচ্ছা, হাইড্রোজেন বোম, হাইড্রোজেন বোম নিউক্লিয়ার ফিশনের দুটো এক্সাম্পল নিজে একটু খুঁজে বই থেকে বা ফোন থেকে দেখে এসে পরের দিনের হোমওয়ার্ক রইলো, একটু বলবে যে কোনটা কারো প্রবলেম হচ্ছে কিনা বা এই ওরিয়েন্টেড কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, যদি কারোর মনে হয় যে ক্লাসটা ভালো হয়েছে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে দেবে, কিন্তু কমেন্ট করে দিবে, তাতে আমার ভালো লাগে। টাটা।